আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব নার্ভাস সিস্টেম সম্পর্কে। মেইনলি আমরা নিউরোফিজিওলজি ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো শুরু করি। তো নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বডির সবচেয়ে কমপ্লেক্স সিস্টেমের মধ্যে অন্যতম একটা সিস্টেম। আমাদের বডির আর যা যা সিস্টেম আছে সব কিছুই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের সাথে কোরিলেটেড। হ্যাঁ, মানে অন্য যে কোনো অর্গান বা যে কোনো সিস্টেম কাজ করতে হলে আমাদের নার্ভাস সিস্টেমের দ্বারস্থ হতেই হবে তাকে, এবং নার্ভাস সিস্টেমে হ্যাম্পায়ার্ড হলে ওই সিস্টেম পুরো কোলাপস করতে পারে। ওই সিস্টেমের সাথে আরও যে সিস্টেম আছে তারাও কোলাপস করতে পারে। যেমন যদি দেখি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা জানি যে আমাদের হার্টের নার্ভ সাপ্লাই আছে। এখন যদি নার্ভাস সিস্টেমে ইম্পেয়ারমেন্ট হয় তখন কিন্তু আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমও ইম্পেয়ারমেন্ট হবে। তো আসলে সিস্টেমগুলো একটা আরেকটার সাথে পুরো ওতপ্রোতভাবে জড়িত। তো নার্ভাস সিস্টেম আমরা বুঝলাম যে মোস্ট কমপ্লেক্স সিস্টেম। তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিটকে বলা হয় হচ্ছে নিউরন। ফাংশনাল ইউনিট ইজ কল্ড নিউরন। তো নিউরন, আমরা যদি একটা নিউরনের ছবি দেখতে চাই, একটা ক্লাসিক্যাল নিউরন, তো নর্মালি একটা নিউরনের আমরা দুইটা মেইন জিনিস পাবো। একটা হচ্ছে সেল বডি আর হচ্ছে সেল প্রসেস। তো এইটা হচ্ছে একটা সেল বডি নিউক্লিয়াস সহ। এবার সেল বডি থেকে বিভিন্ন দিকে বিভিন্ন প্রসেস বের হয়। যেমন হচ্ছে এইদিকে যে প্রসেসগুলো বের হচ্ছে এই প্রসেসকে আমরা বলবো ডেনড্রাইট। এই প্রসেসকে কি বলি? ডেনড্রাইট। আবার নিচের দিকে একটা লম্বা সরু সুতার মতো একটা লাইন বের হয়। এই লাইন, তার উপরে মায়োলিন শীট থাকে, মায়োলিন শীতের আবরণ থাকে, এবং এই মায়োলিন শীতের আবরণ এটা হচ্ছে একজন। হ্যাঁ, তো এটা হচ্ছে একজন। তো একজন মূলত হচ্ছে একজন, মানে একজন একটাই থাকে। ডেনড্রাইট অনেকগুলো থাকতে পারে আর একজন অনেকগুলো থাকতে পারে। তো আমরা কি পেলাম? সেল বডি বা সোমা, আর হচ্ছে সেল প্রসেস বা ডেনড্রাইট, এবং একজন। ঠিক আছে, তো একজন গেল। একজন যাওয়ার পরে এবার হচ্ছে আমরা কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হব। যেমন আমরা যদি দেখি যে আসলে অনেকগুলো সেল বডি, ধরলাম এই একটা সেল বডি, এই একটা সেল বডি, এই একটা সেল বডি, কোনো এক জায়গায় আমাদের নার্ভাস সিস্টেমে স্ক্যাটার্ড হয়ে আছে। ঠিক আছে, কালেকশন অফ সেল বডি ইন দ্য নার্ভাস সিস্টেম, দিস ইজ কল্ড গ্রে ম্যাটার। অনেকগুলো সেল বডি একসাথে হলে ওটার কালার অনেকটা ধূসর ধূসর হয়, এই কারণে ওটার নাম দেওয়া হয়েছে গ্রে ম্যাটার। আবার অনেকগুলো সেল বডির যে একজনগুলো থাকে, একজনে আমরা জানি মায়োলিন শীট থাকে। এখন এই মায়োলিন শীটের কালার হচ্ছে সাদা। এখন মায়োলিন শীটের কালার যেহেতু সাদা, তো এখন আমরা যদি কালেকশন অফ একজন দেখি কোনো জায়গায়, তো এই কারণে সেই জায়গার কালার যেহেতু সাদা হয়, এই কারণে কালেকশন অফ একজনকে তখন আবার হোয়াইট ম্যাটার বলা হয়। ঠিক আছে, হোয়াইট ম্যাটার। তো এখন আমরা গ্রে ম্যাটার বুঝলাম, আমরা হোয়াইট ম্যাটার বুঝলাম। তো এখন আমরা গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার কোথায় কোথায় পাবো? নর্মালি অনেক জায়গায় গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আছে। তো নর্মালি আমরা যদি আমাদের ব্রেনটা দেখি, এই হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে পন্স মেডুলা সেরিবেলাম, তো এই উপরে হচ্ছে ব্রেন, আর নিচে তো স্পাইনাল কর্ড। এখন ব্রেইনের কর্টেক্স, এই যে উপরের যে কর্টেক্সটা দেখতেছি, কর্টেক্সের একদম আপার মোস্ট পোর্শন, এইখান থেকে তো অনেকগুলো নিউরন শুরু হয়। তো এই নিউরন শুরু হওয়ার কারণে এই জায়গার তো সেল বডিগুলো আছে, এই জায়গায় তো সেল বডি আছে। তো এখন এই সেল বডিগুলোর কালার তো ধূসর, এই কারণে এই জায়গাটাকে বলা হয় কর্টেক্সের বাইরের পার্ট, বা কর্টেক্সের বাইরের পার্টকে আমরা বলি হচ্ছে গ্রে ম্যাটার। বাইরের পার্টকে কি বলি? সরি, বাইরের পার্টকে বলি হচ্ছে আমরা গ্রে ম্যাটার। আবার কর্টেক্স থেকে বিভিন্ন আমাদের হচ্ছে স্পাইনাল মানে নিউরনের একজন বের হয়। এখন এই একজনের কালার যেহেতু সাদা, এই কারণে কর্টেক্সের নিচের দিকে যেই এরিয়াগুলো পাবো এটা হচ্ছে, আমরা বলি এটাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। এবং কিছু কিছু হোয়াইট ম্যাটার আমাদের হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ইনফরমেশন পাস করে। এই যে এই হোয়াইট ম্যাটারটা, এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, বা এই দিক থেকে কোনো হোয়াইট ম্যাটার উপরের দিকে উঠছে। তো যেই হোয়াইট ম্যাটার আমাদের হচ্ছে আপ ডাউন ইনফরমেশন পাস করে, তাদেরকে আমরা বলি ট্র্যাক্ট। আবার কিছু কিছু হোয়াইট ম্যাটার আমাদের লেফট টু রাইট ইনফরমেশন পাস করে। যেমন একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে যারা ইনফরমেশন পাস করে, তাদেরকে আমরা বলি হচ্ছে কমিশোর। আবার কিছু কিছু হোয়াইট ম্যাটার আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ইনফরমেশনও পাস করে, মানে সামনে থেকে পিছনের দিকে ইনফরমেশন নিয়ে যায়, পিছনের থেকে সামনের দিকে ইনফরমেশন নিয়ে যায়। ওই একজনগুলোর কালেকশনকে আমরা বলি অ্যাসোসিয়েশন ফাইবার। তো এটা আমরা বুঝলাম। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বা ব্রেইনের ভিতরে কিছু কিছু জায়গায় আমরা দেখব যে
যদি গ্রে ম্যাটার থাকে, কিছু কিছু জায়গায় গ্রে ম্যাটারে স্ক্যাটার দেখা যায়, তার বাইরে আবার হোয়াইট ম্যাটার থাকে। তো ভিতরের দিকে গ্রে ম্যাটার, আবার বাইরে হচ্ছে কভার্ড বাই হোয়াইট ম্যাটার, নিচের দিকে মেনলি পাওয়া যায় ভিতরে গ্রে ম্যাটার। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে গ্রে ম্যাটার, বাইরে হোয়াইট ম্যাটারের কভার, এটাকে বলে হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা নিউক্লিয়াসের সঙ্গে আরেকভাবে দিছিলাম যে আসলে কালেকশন অফ সেল বডি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইচ ইজ কল্ড নিউক্লিয়াস। তো সেল বডির কালেকশনকে যেহেতু গ্রে ম্যাটার বলে, তো এই কারণে হচ্ছে গ্রে ম্যাটার সারাউন্ডেড বাই হোয়াইট ম্যাটার ইজ কল্ড নিউক্লিয়াস। এটাও একটা ভালো ডেফিনেশন হয়। তো নিউক্লিয়াস কি? গ্রে ম্যাটার সারাউন্ডেড বাই হোয়াইট ম্যাটার। তারপরে আমরা হচ্ছে নিউক্লিয়াস গেল, আবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও কিছু নার্ভের সোমার বা হচ্ছে সেল বডির আমরা অ্যাগ্রিগেশন দেখতে পাই। এই যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো অ্যাগ্রিগেশন থাকে, তো এইটাকে আমরা বলি তখন হচ্ছে গ্যাংলিয়া। তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটাকে নিউক্লিয়াস বলি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মেনলি সেটাকে আমরা গ্যাংলিয়া বলি। তো নিউরন আমরা বুঝলাম এবং কিছু টার্মিনোলজিও বুঝলাম। এরপরে এখন আমরা বুঝি যে আসলে হচ্ছে নিউরনের সংখ্যা কত। আমাদের টোটাল নার্ভাস সিস্টেমে নিউরন আছে প্রায় 80 থেকে 100 বিলিয়নের মতো। 80 থেকে 100 বিলিয়ন নিউরন আমাদের ব্রেইনে থাকে। তারপর হচ্ছে দুইটা নিউরন এক জায়গায়, যে জায়গায় মিলিত হয়, একটা নিউরন যদি হয় আবার আরেকটা নিউরন নিচে, তো এই মিলন স্থলকে বা জাংশনকে আমরা বলি সিনঅ্যাপস। তো সিনঅ্যাপস কি, সিনঅ্যাপস কীভাবে কাজ করে এটা নিয়ে একটু পরে আসতেছি। তো সিনঅ্যাপস, তারপরে আরেকটা ইনফরমেশন আমরা এখান থেকে পাবো, একটা নিউরনের সিনঅ্যাপসের সংখ্যা কত। তো আমরা যদি দেখি, এই হচ্ছে একটা নিউরন, এরপরে এই নিউরনের সাথে আরও বিভিন্ন দিকের বিভিন্ন একজন এসে মিলিত হচ্ছে, তো এইগুলোই তো সিনঅ্যাপস। তো বলা হয়ে থাকে প্রায় 2 লাখের বেশি সিনঅ্যাপস থাকে এক একটা নিউরনে, 2 লাখের বেশি। তারপরে হচ্ছে আরেকটা ইনফরমেশন, ম্যাক্সিমাম নার্ভ তারা ফরওয়ার্ড ডিরেকশনে ইনফরমেশন পাস করে। যেমন হচ্ছে একটা নার্ভের সেল বডি থেকে কোনো ইনফরমেশন যদি যায় বা কোনো নিউরোট্রান্সমিটার যায়, সেটা হচ্ছে একজনের মাধ্যমে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌঁছাবে। ডেনড্রাইট থেকে ব্যাকফ্লো করে আবার একজনের দিকে আসে না, সাধারণত একজন থেকে ডেনড্রাইটের দিকে সিগন্যাল পাস হয়। তো এই কারণে আমরা বলি যে ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করে। এবার আমরা নার্ভাস সিস্টেমের একটু ক্লাসিফিকেশনটা দেখে আসি। ক্লাসিফিকেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। তো নার্ভাস সিস্টেমের মেইনলি ব্রড ক্লাসিফিকেশন আমরা নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ব্রেইন, আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো আমরা যদি দেখি সাইড ভিউ থেকে, তো এটা হচ্ছে ব্রেইন। তো এই ব্রেইনের পরে, ব্রেইনের নিচ থেকে যেটা শুরু হয়, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা যদি এমব্রায়োলজিক্যাল একটু ডেভেলপমেন্ট দেখি, তো আমরা এমব্রায়োলজিতে আমরা দেখছিলাম যে আসলে এটা যদি একটোডার্ম হয়, তো আমি যদি একটোডার্মটা একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে একটোডার্ম, তারপরে হচ্ছে এরপরে ছিল মেজোডার্ম, মেজোডার্মের পরে ছিল অ্যান্ড্রোডার্ম। তো একটোডার্ম থেকে একটা ডেরিভেটিভ আমরা পেয়েছিলাম যেটার নাম হচ্ছিল নিউরাল টিউব। একটা টিউব লাইক স্ট্রাকচার পেয়েছিলাম ডরসালি বডির, যেটার নাম ছিল নিউরাল টিউব। আমি যদি সামনে থেকে দেখি নিউরাল টিউবকে, নিউরাল টিউব একটা এরকম দেখা যায়, লম্বা নালীর মতো। এই নিউরাল টিউবের উপরের অংশে এরকম বালজিং বা হচ্ছে সোয়েলিং হয়ে তৈরি হচ্ছে ব্রেন, আর নিচের অংশ নর্মালি থাকে, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড হিসাবে থাকে। তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বুঝলাম। তারপরে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে মেনলি আমরা তিনটা ক্লাসিফিকেশনে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ভাগ করি। একটা হচ্ছে আমাদের মোটর নার্ভাস সিস্টেম, একটা সেন্সরি নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন অটোনমিকের মধ্যে আবার ভাগ আছে। অটোনমিকের ভাগ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আর হচ্ছে এন্টেরিক। তো এন্টেরিক নার্ভাস সিস্টেম কি? এন্টেরিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের জিআইটি, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম মেইনলি সেই নার্ভাস সিস্টেম যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। লাইক যদি আমরা গরমে আমাদের হাত পরে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হাতটা সরিয়ে নিই, তো এটা কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতেছি না, আমাদের বডি অটোমেটিক কন্ট্রোল করতেছে। তো এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক হচ্ছে আমাদের জিআইটিতে যে নার্ভাস সিস্টেমটা পাই, ওইটাই হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এবং এটা কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমরা কিন্তু নিজেরা নিজের খাদ্য পরিপাক করি না, খাদ্য কিন্তু অটোমেটিক পরিপাক হয়ে যায়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। ফাইট অ্যান্ড ফ্লাইট মানে হচ্ছে মানে খুব ইমার্জেন্সি সিচুয়েশন, লাইক একটা মানুষকে যদি একটা কুকুর ধাওয়া করে বা হচ্ছে একটা
বাগতারা করে, তো তখন তার বডিতে যেই চেঞ্জ হয় তাই আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে ইমার্জেন্সি সিচুয়েশনে আমার বডিতে যেই চেঞ্জ হয় সেটাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে আমাদের কার্ডিয়াক, যদি বলি যে আমাদের হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, বডিতে ঘাম হয়, মাসেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সময় তো আমাদের খাবার পরিপাক করার দরকার নেই, তো ডাইজেশন অ্যাবজর্পশন এগুলো কমে যায়। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সিম্প্যাথেটিকের পুরো উল্টা। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে নর্মাল কন্ডিশন, রেস্টিং কন্ডিশনে বডিতে যেইভাবে আমাদের বজায় থাকে ওইটাই। তো প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের হার্ট রেট কমাবে, রেসপিরেটরি রেট কমাবে, তারপর ডাইজেশন অ্যাবজর্পশন বাড়াবে, তারপরে হচ্ছে ডেফিকেশন ইউরিয়েশন এগুলো বাড়াবে। তারপরে আরও যেটা সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে যখন আমরা রাতের বেলা চলি তখন কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয়। তো এই কারণে রাতের বেলা পিউপিলো ডায়ালেশন, পিউপিল ডায়ালেশন, এই পিউপিলো ডায়ালেশনও করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক তাহলে কী করবে, পিউপিল কনস্ট্রিক্ট করবে, কনস্ট্রিক্ট দ্য পিউপিল, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কনস্ট্রিকশন। তারপরে আমরা যদি দেখি সেন্সরি নার্ভাস সিস্টেম, তো সেন্সরি নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের, এটা যদি আমাদের কোনো বডি হয়, তো বডির আমাদের পেরিফেরাল অর্গান থেকে বিভিন্ন সেন্স বা বিভিন্ন উদ্দীপনা আমাদের ব্রেইন পর্যন্ত বা স্পাইনাল কর্ড পর্যন্ত নিয়ে যাওয়ার বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সকল নার্ভাস সিস্টেম কাজ করে থাকে তাকেই আমরা বলি সেন্সরি নার্ভাস সিস্টেম। তো সেন্সরি নার্ভাস সিস্টেমের কাজ করার জন্য আমাদের বডিতে বিভিন্ন সেন্সরি রিসেপ্টর আছে। যেমন আমরা যদি দেখি আমাদের হচ্ছে চোখে থাকে হচ্ছে ভিজুয়াল রিসেপ্টর, আমাদের চোখে ভিজুয়াল রিসেপ্টর থাকে, যেটা হচ্ছে আমাদের রেটিনায় আমাদের কোনো সেন্স বা উদ্দীপনা যোগায় এবং তারপরে সেটা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে চলে যায়। ঠিক আছে, এই ভিজুয়াল রিসেপ্টর এই জায়গায় দলম রেটিনায় আছে, তারপরে এটা অপটিক নার্ভ এর মাধ্যমে আমাদের হচ্ছে ব্রেইনে চলে যায় বা স্পাইনাল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়। তারপরে হচ্ছে আমরা অডিটরি রিসেপ্টর পাবো আমাদের হচ্ছে কানে, অডিটরি রিসেপ্টর পাবো আমাদের কানে, যদি আমাদের কান হয় তো এই কানের মধ্যে আমরা অডিটরি রিসেপ্টর পাবো, যার মাধ্যমে সেন্স আমাদের হচ্ছে অডিটরি নার্ভ বা হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 8, ক্রেনিয়াল নার্ভ 8, তো এই নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে চলে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের নাকে থাকে হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর, এবং অলফ্যাক্টরি রিসেপ্টর এটা হচ্ছে আমাদের ব্রেইনে চলে যাবে অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের স্কিন বা হাত পায়ে আমরা পাবো হচ্ছে ট্যাকটাইল রিসেপ্টর। তো ট্যাকটাইল রিসেপ্টর কি, ট্যাকটাইল হচ্ছে ট্যাকটাইল বা টাচের ক্ষেত্রে কাজ করে, আমরা যে টাচ করলে আমরা যে বুঝতে পারি কেউ টাচ করতেছে, তো এইটা হচ্ছে ট্যাকটাইল রিসেপ্টরের কাজ, এটা সারা বডিতেই থাকে, এটা হচ্ছে টাচ সেন্সেশন আমার হচ্ছে বিভিন্ন দিকে নিয়ে যায়। তারপরে হচ্ছে এখন সেন্সরি রিসেপ্টর আমাদের হচ্ছে ব্রেন পর্যন্ত গেল বা স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত গেল, এখন যাওয়ার পরে এটা দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে ব্রেনে যাওয়ার পর এটা হয় ইমিডিয়েট রেসপন্স করবে, অথবা এটা মেমোরি হিসাবে সেভ থাকবে পরবর্তী কাজের জন্য। তো কীভাবে সেভ থাকবে ওটা আমরা পরে দেখতেছি। এখন কথা হচ্ছে সেন্সরি নার্ভাস সিস্টেম তো আমাদের পেরিফেরাল নার্ভ থেকে সেন্সেশন নিয়ে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যায়। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন পর্যন্ত যাবে, তো এটা আসলে ডিফাইন করে আসলে কোন জায়গার সেন্সেশন নিয়ে যাচ্ছে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসলে রিলে করার মোট 4টা জায়গা পাই যে সেন্সেশন ওই জায়গায় গিয়ে ইয়া হয়। নর্মালি প্রথমেই যদি আমরা দেখি আমরা রিলে অফ সেন্সেশন, তো এখন রিলে অফ সেন্সেশন প্রথমেই যে জায়গায় হতে পারে সবচেয়ে কমন সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। হ্যাঁ, স্পাইনাল কর্ডে সবচেয়ে বেশি রিলে হওয়া সম্ভব, না রিলে হইতে পারে আর কি, স্পাইনাল কর্ড। তারপরে স্পাইনাল কর্ডের পরে দ্বিতীয় যে জায়গায় রিলে হয় সেটা হচ্ছে রেটিকুলার সাবস্টেন্স। এখন রেটিকুলার সাবস্টেন্স কি, আমরা যদি দেখি এটা যদি ব্রেন হয়, ব্রেনের নিচে এটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেনের পরে পন্স, তারপরে মেডুলা। তো এই মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা এই জায়গায় কিছু স্ক্যাটার্ড নিউক্লিয়াস পাই, এই নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে রেটিকুলার ফর্মেশন। এই রেটিকুলার ফর্মেশনে হচ্ছে আমাদের এই সেন্সেশনটা গিয়ে রিলে করতে পারে। তারপরে 3 নাম্বার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেন্সরি ইনফরমেশন রিলে করবে থ্যালামাসে। তো থ্যালামাসটা কোথায়, আমরা যদি ব্রেনের কর্টেক্সটা বাদ দিয়ে দিই তখন আমরা শুধু মিড ব্রেন পাবো, লাইক এটা একটা মিড ব্রেন ধরলাম। তো মিড ব্রেনের উপরে 2টা গ্রে ম্যাটারের শীট পাই। হ্যাঁ, এরকম 2টা গ্রে ম্যাটারের শীট থাকে দুই দিকে, এই 2টার নামই হচ্ছে থ্যালামাস। এবং
আমাদের বডির, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, আমাদের বডির সকল ইনফরমেশন থ্যালামাসে গিয়ে রিলে করে, আমাদের বডির সকল সেন্সরি ইনফরমেশন থ্যালামাসে গিয়ে রিলে করে এক্সেপ্ট অলফ্যাকশন। যত ক্রেনিয়াল নার্ভ আছে, যত আমার পেরিফেরালের, আমার স্পাইনাল কর্ড নার্ভ আছে, সকল নার্ভাস সিস্টেম আমার হচ্ছে কই যাবে, আমার হচ্ছে হয় থ্যালামাসে গিয়ে রিলে করবে, সকল কিছু থ্যালামাসে গিয়ে রিলে করবে এক্সেপ্ট হচ্ছে আমাদের অলফ্যাকশন বা গ্রানের সেন্সেশন। এটা হচ্ছে আমাদের কই যে রিলে করবে, এটা হচ্ছে আমাদের রিলে করবে হচ্ছে ডিরেক্টলি টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন, ঠিক আছে। তারপরে তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখতেছিলাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড থেকে যেগুলো বের হয় ওটা তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। তো এখন আমরা থ্যালামাস পর্যন্ত গেলাম। তারপরে থ্যালামাস পর্যন্ত ইনফরমেশন যাওয়ার পরে শেষমেশ সবার লাস্টে আমাদের ইনফরমেশন কই যাবে, সবার লাস্টে ইনফরমেশন যাবে হচ্ছে কর্টেক্সে, সকল ইনফরমেশন যাবে হচ্ছে কর্টেক্সে। এবং কর্টেক্স হচ্ছে আমাদের চেতনার জায়গা, ঠিক আছে। কর্টেক্স হচ্ছে আমাদের কি বলে, আমরা কোনো কিছু যখন আমরা বুঝি, হ্যাঁ, মানে একটা জিনিস আমাদের বডির সাথে ঘটছে, এটা যে আমরা বুঝতে পারি, এটা তখনই বুঝতে পারি যখন ওই ইনফরমেশন বা ওই সেন্সেশনটা কর্টেক্স পর্যন্ত যায়, ঠিক আছে। কর্টেক্সের নিচ পর্যন্ত যখন যাবে ওইটা কনসিয়াস লেভেলে যায় না, ওটা সাবকনসিয়াস লেভেলে থাকে। যেমন আমরা যদি চিন্তা করি আমাদের রেসপিরেশন আমরা ব্লাড প্রেশার বাড়লে বা হচ্ছে মানে ব্লাডের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে এটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের বডি কিন্তু এটা কারেকশন করে। কারণ কি, আমাদের বডির এই সেন্সেশনগুলো এটা আমাদের কর্টেক্স পর্যন্ত যায় না, আমাদের মিড ব্রেন বা পন্স পর্যন্ত গিয়েই থেমে যায়। এই কারণে ওই পন্স থেকে আবার উল্টা রিয়াকশন এসে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার বা হচ্ছে রেসপিরেটরি রেট কন্ট্রোল করে, যেটা কর্টেক্স পর্যন্ত যায় না। এই কারণে কিন্তু ব্লাড প্রেশার বাড়ুক বা কমুক আমরা কিন্তু খুব বেশি বুঝতে পারি না। তো কর্টেক্স হচ্ছে সকল ইনফরমেশনের একদম শেষ প্রান্ত এবং কনসিয়াস লেভেলে যাওয়ার একমাত্র রাস্তা। এবং আমরা মানে একটা মানুষ কনসিয়াস না আনকনসিয়াস এটা কিন্তু ডিফাইন করে সে তার কর্টেক্সটা কি কনসিয়াস নাকি আনকনসিয়াস। যদি কর্টেক্স কনসিয়াস থাকে তাহলে সে কনসিয়াস, যদি কর্টেক্স আনকনসিয়াস থাকে তাহলে সে আনকনসিয়াস, ঠিক আছে। তারপরে হচ্ছে মোটর নার্ভাস সিস্টেম। তো মোটর নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে মেইনলি সেন্সরি নার্ভাস সিস্টেম যেই ইনফরমেশনটা নিয়ে গেছে ওই ইনফরমেশনটার একটা ফিডব্যাক দেওয়া, ঠিক আছে। তো ফিডব্যাক কীভাবে দিতে পারে, ফিডব্যাক হচ্ছে আমাদের প্রথমে যেটা দিতে পারে যে কন্ট্রাকশন অফ দ্য মাসেল। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে হঠাৎ করে আমার সাথে কিছু একটা আঘাত লাগলো, আমি হাতটা সরাই নিলাম, ওই হাতটা সরাইতে তো আমার কন্ট্রাকশন অফ দ্য মাসেল করা লাগবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমরা কন্ট্রাকশন অফ দ্য মাসেল, এটা মোটর নার্ভাস সিস্টেমের অংশ। তারপর হচ্ছে সিক্রেশন অফ দ্য গ্ল্যান্ড, এটাও মোটর নার্ভাস সিস্টেমের অংশ। আরও অনেক কাজ আছে, তো আশা করি আমরা সামনে পড়বো এটা। তো এখন হচ্ছে মোটর নার্ভাস সিস্টেম শুরু হয় কোত্থেকে। আমরা দেখছিলাম যে আসলে সেন্সরি নার্ভাস সিস্টেম শেষ হয়েছিল কোথায়, পেরিফেরাল নার্ভ থেকে শুরু হয়ে স্পাইনাল কর্ড, রেটিকুলার সাবস্টেন্স, থ্যালামাস, তারপর হচ্ছে কর্টেক্স এই পর্যন্ত গেছিলো। তো এখন মানে মোটর নার্ভাস সিস্টেম তো শুরু হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আর যাবে হচ্ছে পেরিফেরালের দিকে। তো এই যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয় তো এদিক থেকে পেরিফেরালের দিকে যাবে, এটা হচ্ছে মোটর, ঠিক আছে। তো মোটর নার্ভাস সিস্টেম শুরু হতে পারে সবার আগে কই শুরু হবে, প্রথম হচ্ছে মোটর কর্টেক্স থেকে শুরু হবে, একদম মানে বেসিক চেতনার লেভেলে। আমরা যদি কোনো কিছু করতে চাই যে আমি একটা হাত নাড়াবো, আমি বুঝতেছি হাত নাড়াইতে হবে, তখন হচ্ছে মোটর কর্টেক্স থেকে আমার সেন্সেশন মানে আমার মোটরের নার্ভটা শুরু হবে। তারপরে সেরেবেলাম থেকে শুরু হতে পারে। তো সেরেবেলাম কই থাকে, তো এটা যদি কর্টেক্স হয় মিড ব্রেন, পন্স, মেডুলা, তো তারপর হচ্ছে স্পাইনাল কর্ড পিছনে, পন্স অ্যান্ড মেডুলার পিছনে এটা হচ্ছে সেরেবেলাম। তো সেরেবেলাম থেকেও আমার হচ্ছে শুরু হতে পারে। সেরেবেলামের পর বেজাল গ্যাংলিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর মুভমেন্ট। সেরেবেলাম এবং বেজাল গ্যাংলিয়া মুভমেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং বেজাল গ্যাংলিয়া বা সেরেবেলামের যত অ্যাবনর্মালিটি হোক, ম্যাক্সিমাম অ্যাবনর্মালিটিতে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মুভমেন্টের সমস্যা। তো বেজাল গ্যাংলিয়া, এখন কথা হচ্ছে বেজাল গ্যাংলিয়া কই থাকে। আমরা একটু আগে দেখছিলাম যে এটা যদি মিড ব্রেন হয়, মিড ব্রেনের উপরে দুটা গ্রে ম্যাটার থাকে যার নাম হচ্ছে থ্যালামাস। এখন আমরা ছবিটা একটু অ্যান্টেরো পস্টেরিয়রলি আঁকি। তো এটা হচ্ছে আমাদের মিড ব্রেন, মিড ব্রেনের পরে এই মিড ব্রেনের উপরে থ্যালামাস। তো থ্যালামাসের পরে আমরা একটা নিউক্লিয়াস পাই,
যেই নিউক্লিয়াসের নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো এই হচ্ছে আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াস, এটার নাম কি, ডানে বামে দুই দিকেই পাবো। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তো ডান দিকে গেলে বা বাম দিকে গেলে প্রথমে পাবো লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো লেন্টিফর্ম নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা ভাগ আছে। এই ভিতরের ভাগকে বলা হচ্ছে গ্লোবাস প্যালাইডাস, আর বাইরের ভাগকে বলা হচ্ছে পুটামেন। তো পুটামেন আর গ্লোবাস প্যালাইডাস মিলে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এবং এই লেন্টিফর্ম নিউক্লিয়াসের সাথেই আরেকটা স্ট্রাকচার উপরে থাকে, সেটার নাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, এরকম ঘুরে থাকে, এটার নাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। তারপরে হচ্ছে আমরা যদি মিড ব্রেনের দিকে আবার তাকাই, আমরা ধরলাম থ্যালামাসের জায়গায় নাই। তো থ্যালামাস যেহেতু নাই, থ্যালামাসের নিচে সাব থ্যালামাস পাবো এবং আরও একটা নিউক্লিয়াস পাবো বা কিছু কালো কালারের সাবস্টেন্স পাবো, যার নাম হচ্ছে সাবস্টেন্সিয়া নায়াগ্রা। এই সাবস্টেন্সিয়া নায়াগ্রা বা সাবথ্যালামাস, কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই সব কিছু একসাথে মিলেই হচ্ছে তৈরি করে হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া। এবং এই বেজাল গ্যাংলিয়ার সাথে কানেকশন থাকে সেরেবেলামের, এবং এই সেরেবেলাম বেজাল গ্যাংলিয়া এরাই হচ্ছে আমাদের মুভমেন্ট মেনলি ডিপেন্ড করে। আমরা যদি দেখি আমাদের হচ্ছে এই কর্ডেট নিউক্লিয়াস আর হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এদেরকে একসাথে স্ট্রায়াটামও বলে। তো সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে একটা পাথ হয়ে যায় আমাদের হচ্ছে এই স্ট্রায়াটাম পর্যন্ত, যেই পাথরের নাম হচ্ছে নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ে, কিছু নিউরন যায় আর কি। তো এই নায়াগ্রো স্ট্রাটাল পাথওয়েতে যদি কোনো সমস্যা হয়, তখন যেই রোগ হয় সেটার নাম হচ্ছে কী রোগ হয়, তখন হচ্ছে আমাদের হচ্ছে পার্কিনসন ডিজিজ, মুভমেন্টে সমস্যা হয়। তো এটা গেল। তারপরে হচ্ছে তো আমরা আর রেটিকুলার সাবস্টেন্স পর্যন্ত যেতে পারে আমাদের হচ্ছে কিছু কিছু মোটর সিগন্যাল রেটিকুলার সাবস্টেন্স থেকেও শুরু হতে পারে। তো রেটিকুলার ফর্মেশন বা রেটিকুলার সাবস্টেন্স, আর সবার লাস্টে স্পাইনাল কর্ড থেকেও কিছু মোটর শুরু হয়। যেমন হচ্ছে একদম ইনস্ট্যান্ট যেই সব কাজ, সেগুলো স্পাইনাল মানে ব্রেনের উপর আপার পোর্শন পর্যন্ত না গিয়ে আমরা হচ্ছে স্পাইনাল কর্টেক্স পর্যন্ত শুরু করতে পারি। এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটার নাম হচ্ছে ইনফরমেশন প্রসেসিং। এখন ইনফরমেশন প্রসেসিং আমাদের ব্রেইনের 99% ইনফরমেশন, যে সেন্সরি ইনফরমেশন আমরা বিভিন্ন দিক থেকে পাই, সেটা আনইউজড হিসাবে বা হচ্ছে আনইম্পর্ট্যান্ট হিসাবে ব্রেন ডিটেক্ট করে। আনইম্পর্ট্যান্ট কেন আনইম্পর্ট্যান্ট হিসাবে ডিটেক্ট করে? যেমন আমরা যদি চিন্তা করি যে এখন আমরা বসে আছি, সবাই তো জামা কাপড় পরে বসে আছে, কিন্তু আমার জামা কাপড়ও তো আমার টেকটাইল রিসেপ্টর বা সেন্সরি রিসেপ্টরে স্কিনের আমার তো সেন্সেশন দিচ্ছে, টাচ সেন্সেশন, কিন্তু এটা কি আমরা খুব অনুভব করতে পারতেছি? কেন পারতেছি না? কারণ এই ইনফরমেশনটা আমার ব্রেইন ওইভাবে মানে করতেছে না, মানে একটা বলতেছে কি দাম দিতেছে না আর কি ইনফরমেশনটাকে। তারপরে হচ্ছে ক্লোদিংয়ের পরে লাইক ক্লোদিং, তারপরে হচ্ছে আরও একটা ইনফরমেশন লাইক আমাদের হচ্ছে পারপেচুয়াল নয়েজ। আমরা যে জায়গায় বসে আছি আমাদের চারপাশে তো অনেক নয়েজ আছে, আমরা কি সব নয়েজ গোনায় ধরতেছি? যেই নয়েজটার দরকার ওইটাই তো আমরা নিচ্ছি। আমরা ফোন টিপতেছি, ফোনের ভিডিওতে যে সাউন্ড আসতেছে ওইটাই তো দেখতেছি, আশপাশের ফ্যানের বা ফ্যান ঘোরার সাউন্ড তো আমরা দেখতেছি না। তো পারপেচুয়াল নয়েজ এটা হচ্ছে ব্রেইন আনইম্পর্ট্যান্ট হিসাবে গণ্য করে। কিন্তু আবার যখন আমরা চিন্তা করি যে না আমার বাইরের কথা শোনা দরকার, তখন কিন্তু আমরা কান খাড়া করে শুনি, এবং কান খাড়া করে শুনি তখন কিন্তু মনে হয় যে না আসলে দূরের সাউন্ডটা খুব ভালো শোনা যাচ্ছে। তারপরে হচ্ছে সারাউন্ডিং ভিশন। এখন সারাউন্ডিং ভিশন কি? যেমন হচ্ছে তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা তো আমার ক্লাস দেখতেছো ফোনে বা ল্যাপটপে, যাই দেখো, এখন তোমার ভিশন ফিল্ডের মধ্যে বা তোমার আই ফিল্ডের মধ্যে বা তোমার হচ্ছে ভিজুয়াল এরিয়ার মধ্যে তুমি তো শুধু ল্যাপটপটা বা ফোনটাই নাই, তোমার আশপাশে তোমার বইও আছে, কিন্তু তুমি তো বইয়ের দিকে তাকাচ্ছ না, তুমি জাস্ট ফোনের দিকে তাকায় আছো। তো এটাই হচ্ছে সারাউন্ডিং ভিশন। তো এইরকম আরও হাজার হাজার ইনফরমেশন যেটা ব্রেইন আনইম্পর্ট্যান্ট হিসাবে মানে ডিটেক্ট করে, এবং এটা আসলে এটার জন্য মানে এই সেন্সেশনের জন্য কোনো ইমিডিয়েট মোটর রেসপন্স ব্রেইন করে না, ঠিক আছে? কিন্তু বাকি 1% ইনফরমেশন যেটা আসে সেটার জন্য ব্রেইন খুব তাড়াতাড়ি মোটর সিস্টেম অ্যাক্টিভেট করে। যেমন হচ্ছে আমরা যদি হট স্টোভের উপর নিচের হাত রাখি, তো এখন আমরা জামা কাপড় পরে আছি, জামা কাপড়ও তো টাচ সেন্সেশন দিচ্ছে। হট স্টোভ বা হচ্ছে গরম চুলাও তো আমরা টাচ সেন্সেশন পাচ্ছি। এখন এই হট স্টোভের টাচ সেন্সেশন পাওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতটা ওই জায়গা থেকে সরে আসছে, এটা মোটর রেসপন্স ব্রেন দিচ্ছে, বাট জামা কাপড়ের থেকে তো আর মোটর রেসপন্সটা আমার দিচ্ছে না, ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশন প্রসেসিং। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের মেমোরি, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস মেমোরি। তো মেমোরি কি? মেমোরি হচ্ছে আমরা যেই জিনিস বছরের পর বছর আমরা মানে আমাদের শেখার মাধ্যমে আমরা মনে রাখি, ওটাই তো মেমোরি। তো এখন আমরা একটু আগে দেখলাম যে মাত্র 1% অফ সেন্সরি রেসপন্স, 1% সেন্সরি রেসপন্স, সেন্সরি ইনফো ক্যান কজ মোটর রেসপন্স, মানে 1%-এরও কম
সেন্সরি ইনফরমেশন ক্যান কজ মোটর রেসপন্স। তাহলে এখন কথা হচ্ছে তাহলে বাদ বাকি 99% কি আনইউজ, তো আমরা আনইম্পর্ট্যান্ট বলতেছি, তখন কি এটা কি কখনোই ব্যবহার হবে না? অবশ্যই হবে। কখন হবে? যেমন ধরো টিভিতে তুমি টিভি দেখতেছো, এখন টিভিতে তোমার সামনে ভিডিও হচ্ছে যে সুনামি হচ্ছে, জাপানে সুনামি হচ্ছে, সুনামি। এখন সুনামি যখন হচ্ছে তুমি দেখতেছো, তো তখন তুমি তো ধরো চেয়ারের উপর বসে আসো যে তুমি, তো এখন তুমি কিন্তু নাড়ানাড়ি করতেছো না, তুমি দেখতেছো সুনামি হচ্ছে, মানুষ পালাই যাচ্ছে, তুমি কিন্তু নড়তেছো না চড়তেছো না, তুমি তোমার মতো করে দেখে যাচ্ছ, কোনো মোটর রেসপন্স তোমার মধ্যে নাই। এখন 5 বছর পরে ধরো বাংলাদেশে সুনামি হলো তোমার চোখের সামনে, তখন তুমি কি করবা? তখন তো তুমি দৌড়াবে। এখন এই যে তুমি যে সুনামি দেখলে দৌড়াবা, এই ইনফরমেশনটা বা এই বুদ্ধিটা তোমার দিছে কে? এই বুদ্ধিটা তো দিছে তুমি আগে যে টিভিতে সুনামি দেখছো, এই সুনামি দেখার কারণে তো তুমি বুঝছো যে না এখন হচ্ছে আমার দৌড়ানো লাগবে বা হচ্ছে এটাই তো তোমার ব্রেনে স্টোর হয়ে আছে, তো এই কারণেই তো তুমি দৌড় দিচ্ছ। এখন ধরো তুমি জীবনে সুনামি দেখো না, তুমি জীবনে জানো না যে পানিতে পড়লে মানুষ মারা যায়, এখন তোমার সামনে যদি সুনামি আসে তুমি কিন্তু দৌড় দিবা না। যেমন চিন্তা করো যে 1 মাসের একটা বাচ্চা, ওরা যদি আমি সাগরের পাড়ে মানে বসাই রাখি, এখন হঠাৎ করে সুনামি আসতেছে, ও কিন্তু ভুলেও মানে হচ্ছে দৌড় দিবে না, ও কিন্তু ওইভাবেই থাকবে, এখন ওরা বাঁচানোর জন্য আরেকজন লাগবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেমোরি, যে আসলে মেমোরি তোমার সারা জীবনে তোমার সাথে যেই সেন্সরি ইনফরমেশনগুলো, যেই সেন্সেশন তুমি অবজার্ভ করো, এক্সপিরিয়েন্স করো, ওইটাই তোমার একটা মানে পরবর্তীতে তোমার মানে সেন্সরি ইনফরমেশনটা জমা হয়ে থাকে এবং পরবর্তীতে তোমার হচ্ছে সেটা কাজে লাগায়, এবং এটাই মেমোরি। এখন মেমোরির মেইন পার্ট হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এত বড় সেরিব্রাল কর্টেক্স, এটার ম্যাক্সিমাম পার্টই হচ্ছে আমার মেমোরি হিসাবে জমা হয়। আমাদের যত মেমোরি সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে গিয়ে জমা হয়। আরও কিছু পার্ট আছে, যেমন হচ্ছে বেজাল পার্ট অফ দ্য ব্রেন, মানে কর্টেক্সের নিচে বেজাল পার্ট, যেমন হচ্ছে হিপোক্যাম্পাল, প্যারাহিপোক্যাম্পাল, এই এরিয়াগুলো হচ্ছে মেমোরি হিসাবে কাজ করে। এখন মেমোরির সাথে এক্সপিরিয়েন্সের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেমন ধরো সুনামির ইনফরমেশনটা আবার টানি, ধরো তোমার বাসায় বছরে একবার সুনামি হয়, বছরে একবার। আবার তোমার ফ্রেন্ডের বাসায় বছরে 5 বার সুনামি হয়। এখন সুনামিকে কে বেশি তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে? অবশ্যই তোমার ফ্রেন্ড। এখন তোমার ফ্রেন্ড যখন সুনামিকে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে, এখন সুনামি থেকে বাঁচার জন্য কে বেশি মানে ভালো ওয়েল ট্রেন্ড হবে? অবশ্যই তোমার ফ্রেন্ড হবে, যদি তোমরা দুজনেই মানে নার্ভাস সিস্টেম একরকম থাকে। তো এখন এই যে এটা হয় কেন, যে আসলে একটা জিনিস আমরা বারবার যখন করি তখন আসলে আমরা ওই জিনিসে অভ্যস্ত কেন হই? আসলে ধরো এই হচ্ছে একটা নিউরন, আবার এই আরেকটা নিউরন, এই দিকে একজন, হ্যাঁ নিউরন। তো এখন যখন এখন এটা তো সিনাপস ছিল, হ্যাঁ এটা তো সিনাপস ছিল। এখন যখন হচ্ছে তোমার একটা কাজ তুমি করতেছো, তো তখন হচ্ছে প্রথমবার যখন করো, একটা নিউরন থেকে আর একটা নিউরনের দিকে সিগন্যাল খুব আস্তে ট্রান্সমিট হচ্ছে। পরবর্তীতে তুমি যখন এই কাজটা করবে খুব এফিসিয়েন্টলি আরও ভালোভাবে ট্রান্সমিট হবে এই সিগন্যালটা। এর পরবর্তীতে যখন তুমি করবা, সিগন্যালের ট্রান্সমিট হওয়ার এফিসিয়েন্সি বেড়ে যাবে এবং এক সময় বাড়তে বাড়তে খুব সহজেই তুমি কাজটা করতে পারবা। এবং অনেক সময় দেখা যাবে তুমি না ইচ্ছা না করেও তুমি অনেক কিছু করতে পারো। যেমন হচ্ছে ধরো কথার কথা, বারবার যখন আমরা বই পড়ি তখন কি একটা সিগন্যাল, একটা সেন্সেশন, ভিজুয়াল রিসেপ্টরের একটা সেন্সেশন বারবার হচ্ছে আমার ব্রেনে হচ্ছে এফেক্ট করতেছে। এখন বারবার এফেক্ট যখন করে তখন ওটা ব্রেনে একদম পাকাপোক্ত মেমোরি হিসাবে ইউজ হয়। এবং তোমাকে যখন আমি বলবো এটার কথা, তুমি একবার বললে যত ভালো বলবো, 5 বার বললে তত থেকে 1000 গুণে ভালো বলতে পারবা। এই যে প্রসেস, যে তুমি হচ্ছে বারবার একটা জিনিস করার মাধ্যমে তুমি একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাচ্ছ, এই প্রসেসকেই বলে হচ্ছে ফ্যাসিলিটেশন। তারপরে হচ্ছে এখন একটা মেমোরি, যে কোনো মেমোরি তোমার ব্রেইনে স্টোর হয়েছে, এখন ব্রেইনে স্টোর হওয়ার পরে এই মেমোরি ব্রেইন হচ্ছে মেমোরি হিসাবে জমা রাখছে এবং পরবর্তী যে কোনো কাজের অভিজ্ঞতার জন্য এই মেমোরি জমা হবে। চিন্তা করো তুমি একজন ডাক্তার, আজকে তুমি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়তেছো, তো এখন 5 বছর পর যখন তোমার কাছে রোগী আসবে, তুমি অবশ্যই তোমার অ্যানাটমি, ফিজিওলজির এই বায়োকেমিস্ট্রি এই পড়ার জ্ঞানটাই তো তুমি পরবর্তীতে তুমি ইউজ করবা। বা হচ্ছে ধরো তোমার এই সুনামির বন্ধু, ধরো তোমার কথা যে সারা বছর তার জীবনে সুনামি লেগেই থাকে, বা হচ্ছে তোমার বাসায় সারা বছরই সুনামি আসতেছে, তো তখন তুমি যদি একটা চিন্তা করো নতুন একটা ঘর বানাবো, তো ঘর বানালে অবশ্যই তো তুমি সুনামির কথা আগে চিন্তা করেই ঘর বানাবা, ঠিক আছে? এছাড়া তো তুমি ঘর বানাবা না, ঠিক আছে? তারপরে এবার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা। ফিজিওলজিতে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে 3টা লেভেলে আলোচনা করি। তো ফিজিওলজিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা 3টা লেভেলে আলোচনা করি। প্রথম যেই লেভেল সেটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল। তারপরে হচ্ছে দ্বিতীয় যেই লেভেল সেটা হচ্ছে আমাদের সাব কর্টিক্যাল লেভেল। 3 নাম্বার যে লেভেল সেটা হচ্ছে কর্টিক্যাল লেভেল। এখন আমরা একে একে আলোচনা করব। প্রথমে হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল। এখন আমরা ভাবতে পারি যে স্পাইনাল কর্ডের কাজ কি। স্পাইনাল কর্ডের যদি আমরা একটা হেমিসেকশন দেখি,
তো এই হচ্ছে স্পাইনাল কর্ড, পেছনের দিকে এরকম, এই টিপিক্যাল স্পাইনাল কর্ড। তো আমরা যদি স্ট্রাকচারগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ডরসাল রুট, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল রুট, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যানাল, যেটা আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, তারপরে হচ্ছে, এবং এটা কিন্তু কালার হচ্ছে, এটা যেহেতু নিউক্লিয়াসের অ্যাগ্রিগেশন, এটার কালার হচ্ছে গ্রে, তাই এটা হচ্ছে গ্রে ম্যাটার। আর বাইরের দিকে যেটা দেখতেছি, যদি আমি লাল কলম দিয়ে দেখাই বা কমলা কলম দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার। তো ব্রেইনের গ্রে ম্যাটার বাইরে থাকে, হোয়াইট ম্যাটার ভিতরে থাকে, স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটার ভিতরে থাকে, গ্রে ম্যাটার বাইরে থাকে। তো এখন স্পাইনাল কর্ডের যে ডরসাল রুট থেকে পেরিফেরাল নার্ভ উঠতেছে, ভেন্ট্রাল রুট থেকে পেরিফেরাল নার্ভ উঠতেছে, যেটা আমরা পরে আলোচনা করব। এখন আমাদের ধারণা, ম্যাক্সিমাম মানুষের ধারণা, যে আসলে স্পাইনাল কর্ড কী করতেছে। স্পাইনাল কর্ড হচ্ছে আমার কোনো একটা পেরিফেরাল সেন্সেশন, আমার হচ্ছে এদিক দিয়ে না, কোনো একটা পেরিফেরাল সেন্সেশন আমার হচ্ছে স্পাইনাল কর্ডে ঢোকার পর হচ্ছে স্পাইনাল কর্ড ওটা জাস্ট হচ্ছে আমাদের ব্রেন পর্যন্ত বা হচ্ছে কর্টেক্স পর্যন্ত নিয়ে যাবে। আবার কর্টেক্স থেকে কোনো একটা সেন্সেশন আমার হচ্ছে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আমার হচ্ছে পেরিফেরাল অর্গানের দিকে নিয়ে যাবে। এখন এটাই তো ম্যাক্সিমাম মানুষের ধারণা। কিন্তু আমরা যদি দেখি, সাপোজ একটা পরীক্ষার জন্য এক্সপেরিমেন্টাল একটা অ্যানিমল নিলাম, এখন ওইটার হচ্ছে আপার পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড যদি আমরা কাটার পরও কিছু কাজ তার মধ্যে ইনট্যাক্ট থাকে। সেটা হচ্ছে ওয়াকিং, সে হাঁটতে পারে, তারপরে হচ্ছে সে অ্যাওয়ে ফ্রম পেইনফুল অবজেক্ট, সে ব্যথাদায়ক জিনিস থেকে দূরে সরে যেতে পারে, ফ্রম পেইন ধরলাম, তারপরে হচ্ছে তার জিআইটি মুভমেন্ট ইনট্যাক্ট থাকে। তো এখন কাহিনী হচ্ছে তাহলে স্পাইনাল কর্ড এগুলো মুভমেন্ট করতেছে। তো স্পাইনাল কর্ডের কাজ শুধুমাত্র সেন্সরি ইনফরমেশনকে ব্রেন পর্যন্ত নেওয়া বা হচ্ছে মোটর ইনফরমেশনকে ব্রেন থেকে পেরিফেরাল অর্গানের দিকে নেওয়াই না, এটা আসলে আরও কাজ করে। তারপর হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল। তো সাবকর্টিক্যাল লেভেলের মধ্যে কি আছে? সাবকর্টিক্যালের মধ্যে আছে হচ্ছে আমাদের কর্টেক্সের নিচে যা থাকে, পন্স, মেডুলা, সেরেবেলাম, তারপরে হচ্ছে আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, এইগুলা। তো এখন আমরা যদি দেখি সাবকর্টিক্যালের অনেক কাজ, সবগুলো তো বলা সম্ভব না, আমি যেটা পারি বলবো। তো সাবকর্টিক্যালের প্রথম যেটা যদি বলি, যে আর্টারিয়াল প্রেশার অথবা রেসপিরেশন, এই আর্টারিয়াল প্রেশার আর রেসপিরেশন করে হচ্ছে পন্স আর মেডুলা। তারপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম বা হচ্ছে আমাদের হচ্ছে হাঁটা চলার ক্ষেত্রে সেরেবেলাম, আর হচ্ছে বেজাল গ্যাংলিয়ার খুব বড় একটা রোল আছে। তারপরে হচ্ছে টেস্ট, তারপরে ফিডিং, স্যালিভেশন, এইগুলো হচ্ছে আমাদের পন্স বা হচ্ছে আমাদের থ্যালামাস এই লেভেলে হচ্ছে নিয়ন্ত্রণে থাকে। স্যালাইভেশন, টেস্ট, এগুলো হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা, এই লেভেলগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। তো এখন কাহিনী হচ্ছে, আমরা স্পাইনাল কর্ড লেভেল আর হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল বললাম। তো এখন কথা হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল বললাম, স্পাইনাল কর্ড লেভেল বললাম, এটা তো অনেক কাজ করে। তো এখন কথা হচ্ছে তাহলে কর্টেক্সটা করে কি? মোটামুটি তো সব কাজ, একটা বডি যা কাজ করতে পারে সব কিছু তো বলে ফেললাম, তাহলে কর্টেক্স করে কি? কর্টেক্স হচ্ছে প্রথম কাজ যেটা করবে, কর্টেক্স হচ্ছে আমার কোঅর্ডিনেশন করবে। কর্টেক্স কী করবে? কোঅর্ডিনেশন মানে হচ্ছে সমন্বয়। মানে আমার হচ্ছে ব্রেইনের বাকি দুইটা পার্ট, স্পাইনাল কর্ড মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের স্পাইনাল কর্ড বা কর্টেক্সের নিচে যা থাকে, এরা তো করতে পারে। যেমন স্পাইনাল কর্ড বললাম যে হাঁটায় হেল্প করতে পারে। এখন কর্টেক্স না থাকলে একটা প্রাণী হাঁটতে পারবে, কিন্তু সে কীভাবে হাঁটতে হবে সেটা জানে না, ঠিক আছে? কারণ আমরা বলছি যে মেমোরি সেন্টার, এক্সপিরিয়েন্স সেন্টার সব কিন্তু কর্টেক্সে থাকে। এবং এখন আমরা কিন্তু কর্টেক্সের মানে সিগন্যাল বা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই হাঁটি, আমরা হাঁটতে পারি। মানে এখন কর্টেক্স যদি না থাকে, ওই প্রাণীটা হাঁটতে পারবে হয়তো বা হচ্ছে ও পেইনফুল অবজেক্ট থেকে নিজেরা সরাই নিতে পারবে, বাট কর্টেক্স যেভাবে এফিসিয়েন্টলি হচ্ছে আমার সরায়, ওভাবে করবে না। তারপর কর্টেক্স আমার থট প্রসেসে হেল্প করে। তো থট প্রসেস মানে হচ্ছে একটা জিনিস চিন্তা করার, যে আমি হচ্ছে সরবো কি সরবো না। যেমন হচ্ছে পেইনফুল কোনো একটা অবজেক্ট, যেমন একটা গরম বস্তুর উপর আমি চাইলে হাত রাখতে পারি, সাথে সাথে আমি হাতটা সরাই ফেললাম। কিন্তু আমার যদি ক্ষমতা থাকে, এখন আমি হাত রাখবই, মানে আমি উঠাবো না, তখন কিন্তু আমি চাইলে আমার ব্রেনের ক্ষমতা বা হচ্ছে আমার মানসিক শক্তি দিয়ে কিন্তু আমি হাতটা ওই জায়গায় রাখতে পারি গরম বস্তুর মধ্যে, বাট হচ্ছে আমি হাতটা উঠাই না। এই ক্ষমতাটা আমাকে কে দিছে? এই ক্ষমতাটা আমার হচ্ছে কর্টেক্সের মধ্যে থাকে। তো এখন কর্টেক্স যদি আমি হচ্ছে কাইটা ফেলি, তো তখন দেখা যাবে আসলে পেইনফুল অবজেক্ট থেকে, মানে পেইনফুল অবজেক্টের সাথে হাত রাখলেই সরাসরি আমি হাতটা সরাই নিব। তারপরে হচ্ছে ওয়েকফুলনেস, ভেরি ইম্পর্ট্যান্ট। কর্টেক্স হচ্ছে আমাদের ওয়েকফুলনেস, মানে হচ্ছে আমি যে জেগে আছি বা হচ্ছে আমি যে বেঁচে আছি, আমি যে আমি যে সজাগ, এটা হচ্ছে আমার কর্টেক্স হচ্ছে সজাগ থাকলেই হয়। আমরা যখন ঘুমাই তখন আসলে কর্টেক্সই ঘুমায় মেইনলি, কারণ ঘুমানোর মধ্যে কর্টেক্সই ঘুমায়। এবং
এই কারণেই কিন্তু আসলে আমরা ঘুমের মধ্যে টাচ পেইন এসব কম অনুভব করি, কারণ কর্টেক্স ঘুমায়। আর আমরা বলছি যে কর্টেক্স হচ্ছে কনশিয়াস লেভেলে যায়, মানে কনশিয়াস লেভেলে সব কিছু কর্টেক্স পর্যন্ত যাইতে হবে। এই কারণে আমরা সজাগ থাকা বা ওয়েকফুলনেস, এটা হচ্ছে কর্টেক্স পর্যন্ত কর্টেক্স নিয়ন্ত্রণ করে। কর্টেক্সের মধ্যে মেমোরি স্টোর হয়, আমাদের জীবনের যা যা আমরা অনুভব করছি, যেই যে এক্সপিরিয়েন্সের মধ্যে গেছি সব কিছুই কর্টেক্সের মধ্যে থাকে। এখন কর্টেক্সে যদি সমস্যা হয়, মানুষ কিন্তু উল্টাপাল্টা জিনিস বলা শুরু করে, মানুষ ভোলা শুরু করে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা বললাম যে কর্টেক্স হচ্ছে বাকি সকল অর্গানের সমন্বয় করে, সিস্টেমের সমন্বয় করে। যেমন হচ্ছে কাইন্ড অফ যে আমরা বললাম যে লোয়ার পার্ট অফ ব্রেন বা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের ইউরিয়েশন, মিকচুরেশন, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এখন কাইন্ড অফ কারো কর্টেক্স নাই, এখন লোয়ার পার্ট অফ ব্রেন সেটা তো আমার হাঁটা ওয়াকিংও নিয়ন্ত্রণ করতেছে, আর হচ্ছে আমাদের মিকচুরেশনও নিয়ন্ত্রণ করতেছে। এখন একটা পার্সন তো হাঁটবে আর মিক্সুরেশন করবে একসাথে তো করবে না, হয় হাঁটবে তারপর মিক্সুরেশন করবে একসাথে ঠান্ডা হয়ে বসে। এখন এই যে আমি হাঁটার সময় মিক্সুরেশন করতে পারবো না, এই থটটাও কিন্তু আমার কর্টেক্স থেকে আসে যে হাঁটার সময় মিক্সুরেশন করা যাবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কর্টেক্সের কাজ গেল। এবার আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা আলোচনা করব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের, সেটা হচ্ছে সিনঅ্যাপস। তো সিনঅ্যাপস কি? সিনঅ্যাপস হচ্ছে জাংশন বিটুইন টু নিউরন। তো জাংশন বিটুইন টু নিউরন কীভাবে হয়, আমরা একটু সিনঅ্যাপসের গঠনটা যদি দেখি, তো এটা হচ্ছে আমাদের একটা নিউরন, মাইলিন শীট, এইটা হচ্ছে আমাদের নিউরনের শেষ পথ। তারপর হচ্ছে আরেকটা নিউরনের সেল বডি বা ডেনড্রাইটের দিক দিয়ে শুরু। তো এটা মাইলিন শীট। তো এখন সেল বডি, তো এই যে পার্ট, এটা কি আমরা বলবো হচ্ছে সিনঅ্যাপস। এই যে কানেকশন, এই কানেকশনটাই কি? কানেকশনটা হচ্ছে আমাদের সিনঅ্যাপস। তো এখন সিনঅ্যাপসের কিছু অংশ থাকে। প্রথম অংশ এই যে ফাঁকা জায়গা, এটাকে বলে সিনাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাঁকা জায়গা, তো সিনাপটিক ক্লেফট। তারপরে হচ্ছে এই নিউরনটা হচ্ছে সিনঅ্যাপসের শুরুতে থাকে, তাহলে এটা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন। আর এটা হচ্ছে আমাদের পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে। তারপরে হচ্ছে তো নিউরনটা সিনাপসটা হয় কার মধ্যে? সিনাপসটা হয় হচ্ছে একটা নিউরনের একজন আর একটা নিউরনের হচ্ছে ডেনড্রাইটের মধ্যে হয় আমাদের হচ্ছে সিনঅ্যাপস। তারপরে হচ্ছে তো সিনঅ্যাপস তো বুঝলাম, তো সিনঅ্যাপসের টাইপ আছে, হ্যাঁ। তো আরেকটা জিনিস আমি একটু আলোচনা করতে বলি, সিনাপটিক ক্লেফটের দৈর্ঘ্য। সিনাপটিক ক্লেফটের দৈর্ঘ্য হচ্ছে 200 থেকে 300 অ্যাংস্ট্রমের মধ্যে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে সিনাপটিক ক্লেফটের দৈর্ঘ্য। তো এখন সিনঅ্যাপস মেনলি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল, ম্যাক্সিমাম সিনঅ্যাপস কেমিক্যালই থাকে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল। তো আমরা দেখি, তো ধরলাম এটা হচ্ছে আমাদের প্রি সিনাপটিক টার্মিনাল। তো আরেকটা জিনিস এখান থেকে একটু আমি আলোচনা করতে ভুলে গেছি, যে প্রি সিনাপটিক নবে একজনের শেষ প্রান্তে এই যে জিনিসগুলো থাকে যে লম্বা লম্বা, যেটা হচ্ছে আমার হচ্ছে এই ডেনড্রাইটের সাথে গিয়ে মিশছে, এটাকে বলে সিনাপটিক নব। এটা একটু জানা, সিনাপটিক নব। তো এখন এটা হচ্ছে প্রি সিনাপটিক টার্মিনাল, আর হচ্ছে এটা হচ্ছে পোস্ট সিনাপটিক টার্মিনাল। তো প্রি সিনাপটিক টার্মিনালে আমাদের হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্স হয়। নর্মালি সোডিয়াম হচ্ছে আমাদের ইনফ্লাক্স হয়। সোডিয়াম ইনফ্লাক্স হলে সেল তো ডিপোলারাইজড হবে, সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের থেকে সেলের পটেনশিয়ালিটি বেড়ে যাবে। তো তখন হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ইনফ্লাক্স হবে। তো ক্যালসিয়াম যখন ইনফ্লাক্স হয়, তো এই প্রিসিনাপটিক নিউরনের ভিতরে আমার হচ্ছে কিছু ভেসিকেল থাকে, হ্যাঁ। এই ভেসিকেলগুলোকে বলে নিউরো ট্রান্সমিটার ভেসিকেল, এটাকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার ভেসিকেল। এখন কথা হচ্ছে নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের যে কানেকশনের জন্য যেই সাবস্টেন্সগুলো নির্গত হয়, এটা নিউরো ট্রান্সমিটার। তো নিউরো ট্রান্সমিটার মধ্যে হতে পারে হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তারপর হতে পারে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, হতে পারে হচ্ছে নরএপিনেফ্রিন, ডোপামিন এটসেট্রা। তো এখন যদি আমরা এই নিউরনের যে আমাদের হচ্ছে এটাই কি বলে, এটাকে হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার ভেসিকল, হ্যাঁ। তো এখন নিউরো ট্রান্সমিটার ভেসিকলের মধ্যে আমার হচ্ছে নিউরো ট্রান্সমিটারগুলো ছিল। এখন এইখানে হচ্ছে দুইটা প্রোটিন থাকে, হ্যাঁ। এই প্রোটিনগুলোকে বলে হচ্ছে ভি স্নেয়ার। এই দুইটা প্রোটিন থাকে, এই প্রোটিন হচ্ছে ভেসিকলের সংক্ষিপ্ত রূপ ভি, তাহলে এটাকে বলে ভি স্নেয়ার। এখন এই ভি স্নেয়ার প্রোটিন আর হচ্ছে আমাদের এই মেমব্রেনে থাকে হচ্ছে টার্গেট স্নেয়ার বা টি স্নেয়ার, হ্যাঁ।
এটাকে বলবো হচ্ছে টি স্নেয়ার। এখন যখন আমার ক্যালসিয়াম হচ্ছে এখানে ইনফ্লাক্স হলো, তো এই ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করবে হচ্ছে ভি স্নেয়ারের সাথে, টি স্নেয়ারের সাথে। তো বাইন্ড করার পর ভি স্নেয়ার আর টি স্নেয়ার করবে কি একসাথে দলা পাকাই যাবে, হ্যাঁ, ভি স্নেয়ার এবং টি স্নেয়ার একসাথে দলা পাকাই যাবে। তো তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে এই যে ভেসিকলটা এটা সামনে আগে এইভাবে হচ্ছে আমার ফিউশন হয়ে যাবে মেমব্রেনের সাথে। যখন ফিউশন হবে মেমব্রেন থেকে হচ্ছে আমার হচ্ছে কি হবে, আমার অ্যাসিটাইলকোলিন বা হচ্ছে ডোপামিন যাই বলে এটা রিলিজ হবে, আমার নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। তো নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার পরে পরবর্তী পোস্ট সিনাপটিক নিউরনে হচ্ছে নিউরোট্রান্সমিটার ঢুকবে এবং আমার হচ্ছে কিছু চেঞ্জ করবে। এখন আমরা দেখতেছি যে প্রি সিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনের দিকে আমার কেমিক্যাল সিনাপসটা কাজ করতেছে। এই কারণে কেমিক্যাল সিনাপসকে বলা হয় ইউনিডিরেকশনাল সিনাপস। কেন ইউনিডিরেকশনাল বলতেছি, কারণ এটা একদিকে কাজ করে, দুই দিকে কাজ করে না। তো এই ব্যাপারে আমরা সামনে আরও দেখব। তারপরে হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল, তারপরে হচ্ছে মেকানিক্যাল। তো মেকানিক্যাল সিনাপস হচ্ছে আমরা মেইনলি দেখব জিআইটির মাসেল এবং হার্ট মাসেলের সেলগুলোতে। তো হার্ট মাসেলের সেল এবং জিআইটির মাসেলের সেলগুলো খুব ক্লোজলি অ্যাডহারেন্ট থাকে এবং তাদের মধ্যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আমরা বলবো গ্যাপ জাংশন। এখন আমরা একটা সেলকে যদি স্টিমুলেট দিই, এটা পরবর্তী সেলকে উদ্দীপিত করতে পারে, আবার সেম পরবর্তী সেল এসে আমার প্রথম সেলকে উদ্দীপিত করতে পারে। তো এ কারণে এটাকে বাই ডিরেকশনাল সিনাপস বলে। এটা হচ্ছে আমার বাই ডিরেকশনাল সিনাপস। তারপরে সিনাপস সম্পর্কে আরও কিছু জিনিস যদি আমরা জানতে চাই, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা সোমা আর ডেনড্রাইটের মধ্যে মোর দেন 10,000 থেকে 2 লাখ পর্যন্ত সিনাপটিক নব এসে রিলে করে। তো আমরা দেখছি এই যদি ডেনড্রাইট হয় আর এই যদি সিনাপটিক নব হয়, তো এখানে সিনাপটিক নবের সংখ্যা কত হবে, 10,000 থেকে 2 লাখ পর্যন্ত। তো এর মধ্যে 80 to 95% এসে রিলে করবে হচ্ছে ডেনড্রাইটের সাথে। মানে এই যদি ডেনড্রাইট হয়, তো এখানে 80 to 95% নব, সিনাপটিক নব এসে রিলে করবে। আর 5 to 20% এসে রিলে করবে সেল বডি বা সোমাতে। ঠিক আছে, তারপরে হচ্ছে সিনাপটিক প্রিসিনাপটিক টার্মিনাল সম্পর্কে আরও কিছু কথা, যে সিনাপটিক নবকে অনেক সময় টার্মিনাল নব অথবা এনফিটও বলা হয়ে থাকে। তো এখন টার্মিনাল নবের ভিতর আমার দুইটা জিনিস মাস্ট থাকতেই হবে এবং ওইটাই মেইন। তো টার্মিনাল নবের মধ্যে আমরা যদি টার্মিনাল নব আঁকি, একটা হচ্ছে তো আমার কি বলে, আমার হচ্ছে নিউরোট্রান্সমিটার ভেসিকল থাকতে হবে টার্মিনাল নবের মধ্যে। আরেকটা জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা দেখব পরবর্তীতে আসলে যে মাইটোকন্ড্রিয়া মূলত হচ্ছে আমার এই ভেসিকলগুলোর মধ্যে নিউরোট্রান্সমিটার উৎপাদন করতে সাহায্য করে এবং মাইটোকন্ড্রিয়ার গায়ে বিভিন্ন টাইপের এনজাইম থাকে, ডিস্ট্রাকটিভ এনজাইম, যেমন হচ্ছে মনোঅ্যামাইন অক্সিডেজ। এই এনজাইমগুলো হচ্ছে আমার যখন আমার কোনো ভেসিকল বা হচ্ছে কোনো আমার হচ্ছে নিউরোট্রান্সমিটার ডিগ্রেডেশন করার দরকার, তখন মাইটোকন্ড্রিয়ার এই মনোঅ্যামাইন অক্সিডেজ এই নিউরোট্রান্সমিটারকে ধ্বংসও করে ফেলতে পারে। তো এই কারণে আমার প্রিসিনাপটিক নবে আমার দুইটা জিনিস মাস্ট থাকতে হবে, মাইটোকন্ড্রিয়া এবং ভেসিকলের মধ্যে মূলত নিউরোট্রান্সমিটার থাকে। তারপরে হচ্ছে এই নিউরোট্রান্সমিটার যদি এক্সাইটেটরি হয়, তো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কারা আছে, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, তারপরে আছে ডোপামিন যদিও সবসময় এক্সাইটেটরি না, কিছু ক্ষেত্রে আবার ইনহিবিটরি হিসাবেও কাজ করতে পারে। তারপর হচ্ছে নরএপিনেফ্রিন, তারপর হচ্ছে এপিনেফ্রিন। এরা হচ্ছে আমার মেইনলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে, যেটা পোস্ট সিনাপটিক নিউরনকে এক্সাইট করবে। আর হচ্ছে ইনহিবিটরি কিছু নিউরোট্রান্সমিটার আছে, এটা হচ্ছে লাইক আমার হচ্ছে যদি বলি একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গাবা। এই গাবা হচ্ছে আমার পোস্টসিনাপটিক নিউরনকে ইনহিবিট করে বা হচ্ছে উদ্দীপনা কমায়। তারপরে আমরা রোল অফ ক্যালসিয়াম আয়ন ইন সিনাপস আর রোল অফ ক্যালসিয়াম আয়ন ইন নিউরোট্রান্সমিটার রিলিজিংয়ে আমরা আলোচনা করব। তো নিউরোট্রান্সমিটারে আমরা একটু আগে দেখেছিলাম যে আসলে নিউরোট্রান্সমিটারের গায়ে ভি স্নেয়ার টি স্নেয়ার থাকে। তো এই যদি নিউরোট্রান্সমিটার হয়, এটা একটা প্রি সিনাপটিক পার্ট। তো এখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়েছিল, তো ক্যালসিয়াম ইনফ্লাক্স হওয়ার পরে এখানে ছিল টি স্নেয়ার, এটা হচ্ছে ভি স্নেয়ার। তো ক্যালসিয়াম গিয়ে এই যে ক্যালসিয়াম, এটা হচ্ছে আমার ভি স্নেয়ার আর টি স্নেয়ারের মধ্যে কি বাইন্ডিং করে দিয়েছিল এবং যার কারণে টান বা হচ্ছে ট্র্যাকশনের কারণে আমার হচ্ছে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়েছিল। তো এখন ভি স্নেয়ার আর টি স্নেয়ারের দুটো নাম আছে। তো
ভি স্নেয়ার হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে সাইনাপ্রোট্যাক্সিন আর হচ্ছে সাইনাপ্রোট্যাগমিন। আর হচ্ছে টি স্নেয়ারের দুইটা নাম, এটা হচ্ছে ভি স্নেয়ার, মানে দুইটা ভি স্নেয়ার থেকে দুইটার নাম দুইটা, গঠন একটু আলাদা। আর হচ্ছে টি স্নেয়ার, দুইটা টি স্নেয়ারের একটা নাম হচ্ছে সাইনাপ্টোব্রেভিন আর হচ্ছে স্ন্যাপ 25। তো এগুলো হচ্ছে টি স্নেয়ার। তো এরা হচ্ছে আমার হচ্ছে ভেসিকল থেকে অ্যাসিটাইলকোলিন বা হচ্ছে আমার হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ করতে সাহায্য করে। তারপরে একটা অ্যাসিটাইলকোলিন ভেসিকলের মধ্যে, এই যে যদি অ্যাসিটাইলকোলিন ভেসিকল হয়, এর মধ্যে প্রায় 2000 থেকে 10,000 পর্যন্ত অ্যাসিটাইলকোলিন মলিকিউল থাকতে পারে। তারপরে হচ্ছে একটা অ্যাসিটাইলকোলিন ভেসিকল প্রায় 10,000 অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে এখন প্রি সিনাপটিক পোর্শন নিয়ে তো আমরা অনেক কথা বললাম, এখন হচ্ছে আমরা পোস্ট সিনাপটিক পোর্শন নিয়ে কথা বলবো। তো পোস্ট সিনাপটিক নিউরন, তো পোস্ট সিনাপটিক নিউরন হচ্ছে আমাদের একটা রিসেপ্টর প্রোটিন থাকে, মানে পোস্ট সিনাপটিক এই যে অ্যাসিটাইলকোলিন যে আমার বের হলো, এই যদি আমরা বলি যে আসলে এই যদি প্রি সিনাপটিক টার্মিনাল হয়, এই যদি প্রি সিনাপটিক টার্মিনাল হয়, এই জায়গা থেকে যে আমার অ্যাসিটাইলকোলিন মলিকুলটা বের হলো, এটা যদি পোস্ট সিনাপটিক টার্মিনাল হয়, এখানে তো আর রিসেপ্টর থাকা লাগবে। তো এই জায়গায় অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এসে বাইন্ড করলো। তো এখন এই রিসেপ্টরের দুইটা পার্ট, একটা হচ্ছে বাইন্ডিং পার্ট এক্সট্রা সেলুলার এবং একটা ইন্ট্রাসেলুলার পার্ট থাকে ভিতরের দিকে। তো এখন রিসেপ্টর দুইটাভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে আয়ন চ্যানেল ওপেনিং, আরেকটা হচ্ছে আমার কাজ করতে পারে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার হিসাবে, সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেটিং। তো এখন আমরা আস্তে আস্তে আলোচনা করতেছি কোনটার কাজ কি। তো প্রথমে হচ্ছে আয়ন চ্যানেল ওপেনিং। তো আয়ন চ্যানেল ওপেনিংয়ে কীভাবে কাজ করে, প্রথমে আয়ন চ্যানেলের জন্য কিছু চ্যানেল আছে, যেমন হচ্ছে কি চ্যানেল, ক্যাটায়ন চ্যানেল হবে, এক নম্বর হচ্ছে ক্যাটায়ন চ্যানেল, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে অ্যানায়ন চ্যানেল। তো দুই ধরনের চ্যানেলই হচ্ছে আমার খুলতে পারে, ডিপেন্ড করে নিউরোট্রান্সমিটারের উপরে। তো আমরা দেখি, তো ক্যাটায়ন চ্যানেলের মধ্যে মেইনলি হচ্ছে সোডিয়াম চ্যানেল থাকে, আর অ্যানায়ন চ্যানেলের মধ্যে ক্লোরাইড চ্যানেল থাকে। তো এখন সোডিয়াম চ্যানেল কীরকম দেখতে, তো এটা যদি আমার হচ্ছে একটা চ্যানেল হয় সোডিয়াম চ্যানেল, তো সোডিয়াম চ্যানেল এরকম মোটামুটি ভালোই ডায়ামিটার থাকে। তো সোডিয়াম চ্যানেলের গার্ড বাই কিছু নেগেটিভ আয়ন থাকে, কিছু নেগেটিভ আয়ন সোডিয়াম চ্যানেলকে অলওয়েজ গার্ড দিয়ে থাকে, যেই কারণে কোনো অ্যানায়ন যদি আমার সোডিয়াম চ্যানেলের দিকে আসে, তখন হচ্ছে আসলে আমার কোনো কাজ নেই, কারণ অ্যানায়ন ঢুকতেই পারবে না, রিপেল হয়ে যাবে। সোডিয়ামও সবসময় ঢুকতে পারবে না, যখন কোনো নিউরোট্রান্সমিটার সেলকে উদ্দীপিত করবে, তখন হচ্ছে এই সেলের ডায়ামিটার বা হচ্ছে চ্যানেলের ডায়ামিটার বেড়ে যাবে, তখন ডায়ামিটার বাড়ার কারণে সোডিয়াম ঢুকতে পারবে না, নতুবা সোডিয়াম ঢুকতে পারবে না। অন্যদিকে আমরা যদি একটা ক্লোরাইড চ্যানেল দেখি, এটা যদি ক্লোরাইড চ্যানেল হয়, তো ক্লোরাইড চ্যানেলের ডায়ামিটার খুবই কম, এর কোনো গার্ড নাই, এর ডায়ামিটার খুবই কম, বাট মানে আরও কম থাকে যখন নর্মালি সেল এক্সাইট হয় না, যখন সেলকে আমি এক্সাইট করব বা হচ্ছে কোনো নিউরোট্রান্সমিটার দিয়ে উদ্দীপিত করব, তখন হচ্ছে ক্লোরিন এই ডায়ামিটার দিয়ে ঢুকতে পারবে। এখন যেহেতু কোনো গার্ড নেই, এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো সোডিয়াম বা হচ্ছে ক্যালসিয়াম এগুলোও তো ঢুকতে পারে, কেন ঢুকতেছে না? তো না ঢোকার একমাত্র কারণ বা অন্যতম একটা কারণ হচ্ছে এটা ডায়ামিটার খুবই ছোট। ক্লোরিনের মলিকুলার সাইজ সোডিয়াম এবং ক্যালসিয়ামের থেকে ছোটো, এই কারণে ক্লোরিনের ডায়ামিটারের চ্যানেল দিয়ে সহজে ঢুকতে পারে, বাট অন্যান্য নিউরোট্রান্সমিটার অন্যান্য আয়ন এদিকে দিয়ে ঢুকতে পারে না। তারপরে আমরা হচ্ছে এখন নিউরোট্রান্সমিটার সম্পর্কে একটু জানবো, যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আর হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। যে সকল নিউরোট্রান্সমিটার আমার হচ্ছে সোডিয়াম চ্যানেলকে খুলে দেয় পোস্ট সিনাপটিক পার্টে, তো সোডিয়াম চ্যানেলকে খুলে দিলে কী হবে, সেল হচ্ছে ডিপোলারাইজড হবে। তো ডিপোলারাইজ যখন হবে তখন হচ্ছে তাকে আমরা বলবো, এবং সেল তো তখন স্টিমুলেট পাবে, তো স্টিমুলেশন পাওয়ার কারণে ওই ধরনের নিউরোট্রান্সমিটারকে আমরা বলবো হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, যেমন হচ্ছে আমার নরএপিনেফ্রিন বা হচ্ছে এপিনেফ্রিন। আবার কিছু ট্রান্সমিটার আছে যারা হচ্ছে ক্লোরিন চ্যানেল খুলে, ক্লোরিন চ্যানেল খুললে কি সেল হচ্ছে হাইপার পোলারাইজড হয়ে যাবে, সেলের মেমব্রেন পটেনশিয়াল নিচে নেমে যাবে, পোলারাইজড হয়ে যাবে। তো এখন পোলারাইজড হওয়ার কারণে তখন কিন্তু এই সেলটাকে হচ্ছে স্টিমুলেশনের জায়গায় এক্সাইটেশনের জায়গায় ইনহিবিশন হবে, এবং এই ধরনের নিউরোট্রান্সমিটারের মধ্যে সবার আগে থাকে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। ডোপামিনও মাঝে মধ্যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করতে পারে। আরেকটা জিনিস, এই যে গেটিং পদ্ধতি বা হচ্ছে চ্যানেল ওপেন পদ্ধতি, এই ক্ষেত্রে চ্যানেলগুলো খুব
তাড়াতাড়ি খুলে এবং যখন নিউরোট্রান্সমিটারটা চলে যায় তখন আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়, খুব র্যাপিড অ্যাকশন। তো এরা হচ্ছে খুব র্যাপিড অ্যাকশন দেয়। তো এই কারণে যে জায়গায় আমার হচ্ছে র্যাপিড মুভমেন্ট দরকার, র্যাপিড কিছু চিন্তা ভাবনা করা দরকার, লাইক মাসেল কন্ট্রাকশন, আমার একটা গরমে হাত লাগছে, আমি সরাসরি সাথে সাথে সরাই নিলাম, তো তখন মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার, তখন তো আমার সরাইতে হবে। তো ওই ক্ষেত্রে মাসেল কন্ট্রাকশনের যে সকল নিউরোট্রান্সমিটার ইউজ হয় তারা হচ্ছে আমার এই যে র্যাপিড অ্যাকশন বা হচ্ছে যে আয়ন গেটিং চ্যানেল খোলার মাধ্যমে তারা হচ্ছে আমার কাজ করে। তারপরে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো এখন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হচ্ছে মেইনলি আমার হচ্ছে আমরা দেখছিলাম যে আসলে আয়ন গেটিং চ্যানেল খুব র্যাপিডলি কাজ করে, আবার যখন নিউরোট্রান্সমিটার চলে যায় তখন কিন্তু আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এখন মেমোরি প্রসেসিংয়ের কথা যদি চিন্তা করি যে আমাদের একটা মেমোরি আমাদের বডিতে কিন্তু লং টার্ম ইউজ থাকা দরকার। এখন একটা মেমোরি ইউজ করার জন্য আমার নিউরনের তো কিছু কনফরমেশনাল চেঞ্জ লাগবে, নিউরন একটা কনফরমেশনাল চেঞ্জের মধ্যে যাওয়ার পরেই তো আমার হচ্ছে ওইটা মেমোরি হিসাবে স্টোর করবে। এখন আমি যদি একটা মেমোরি দেখলাম, একটা জিনিস দেখলাম, 5 মিনিট পর ওইখানে যদি আয়ন চ্যানেল থাকতো আর কি, তো তখন তো 5 মিনিট পর আয়ন চ্যানেল বন্ধ, নিউরন আবার আগের অবস্থায় ফিরে গেছে, নিউরনের কনফরমেশনাল চেঞ্জও হয় না খুব বেশি, তো এই কারণে ওটা কিন্তু পারসিস্ট করবে না। এখন তাহলে আমার এমন কিছু পদ্ধতি লাগবে যেটা আমার নিউরন সেলের মধ্যে এমন কিছু চেঞ্জ করে দিবে যেটা হচ্ছে আমার পারসিস্টেন্ট মেমোরি হিসাবে কাজ করবে। তো এখন পারসিস্টেন্ট মেমোরি হিসাবে তখন আমরা কী করব, তখন আমরা সেকেন্ড মেসেঞ্জার ইউজ করব। আমাদের ব্রেইনের যত ধরনের আমরা মেমোরি হিসাবে ইউজ করি ম্যাক্সিমামই হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার নিউরন টাইপের হয়ে থাকে, সিনাপসগুলো সেকেন্ড মেসেঞ্জার টাইপ কাজ করে। তো সেকেন্ড মেসেঞ্জারের সুবিধা কি, এখানে সেকেন্ড মেসেঞ্জার এমন কিছু কনফার্মেশনাল চেঞ্জ করে যা দিন থেকে মাস, মাস থেকে বছরের পর বছর পারসিস্ট করে, যার কারণে কিন্তু আমরা মানে হচ্ছে ওই ইনফরমেশনটা বা ওই সেন্সেশনটা ভুলে যাই না। তো সেকেন্ড মেসেঞ্জার আমরা এন্ডোক্রাইন সিস্টেমে পড়ছি। তো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আবারও বলতেছি এটা একটা পারসিস্টেন্ট সিস্টেম। তো ম্যাক্সিমাম সেকেন্ড মেসেঞ্জার বা মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হচ্ছে জি প্রোটিন কাপলড মেসেঞ্জার সিস্টেম যেগুলো থাকে ওইটা। তো জি প্রোটিন কাপল তো আমরা এন্ডোক্রাইন ফিজিওলজিতে একবার দেখছিলাম, তো আরেকবার আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের ধরলাম সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের মধ্যে হচ্ছে আমাদের রিসেপ্টর থাকে, লাইক সার্পেন্টাইন রিসেপ্টর থাকে ম্যাক্সিমামই। তো এখানে যদি আমার নিউরোট্রান্সমিটার বা হরমোন, ম্যাক্সিমাম নিউরোপেপটাইড যে হরমোনগুলো আছে ওইগুলো হচ্ছে বাইন্ড করে। তো বাইন্ড করলে এখন হচ্ছে আমার সেলের ভিতরে একটা প্রোটিন থাকে, প্রোটিনের নাম হচ্ছে জি প্রোটিন। এখন জি প্রোটিনের হচ্ছে 3টা পার্ট, আলফা, বিটা, গামা। আলফা, বিটা আর হচ্ছে গামা। এখন আলফা পার্টের সাথে হচ্ছে জিডিপি থাকে। এখন যখন হচ্ছে আমার কোনো একটা সাবস্ট্রেট বা নিউরোট্রান্সমিটার এখানে বাইন্ড করলো তখন হচ্ছে এরকম কিছু কনফরমেশনাল চেঞ্জ হয় আমার হচ্ছে ওই রিসেপ্টরের। আলফা রিসেপ্টর খুব মানে আলফা পার্ট জি প্রোটিনের খুব সহজেই বা জি প্রোটিনের যেই পার্টগুলো আছে খুব সহজে এখানে বসে যাবে, আলফা, বিটা, গামা। তো যখনই এখানে বসে যাবে জিডিপি সমেত, তো তখন কি হবে, তখন হচ্ছে এই জিডিপিটা এখান থেকে বের হয়ে যাবে এবং জিডিপির জায়গায় হচ্ছে আমার তখন কি হবে, জিটিপি দখল করে নেবে। তখন হচ্ছে জিডিপির জায়গাটা দখল করে নেবে। যখনই জিডিপির জায়গাটা জিটিপি দখল করে নেবে তখন হচ্ছে আলফা যেই পার্টটা, আলফা প্রোটিন, তো এ হচ্ছে আমার জিটিপির সাথে মিলে আলাদা হয়ে যাবে। তো জিটিপির সাথে মিলে যখন আলাদা হয়ে যাবে এ অনেকগুলো কাজ করবে। প্রথম কাজ, এ হচ্ছে চ্যানেল ওপেন করবে। এখন চ্যানেল তো ওপেন আমার আগের নিউরোট্রান্সমিটারগুলো করছিল, তো এর সাথে ডিফারেন্স কি, এরা হচ্ছে প্রলং টাইম ধরে ওপেন হবে, প্রলংড ওপেনিং। তারপরে 2 নাম্বার যে কাজটা করবে এটা হচ্ছে আমার মেমব্রেনের কিছু ইন্টারসেলুলার এক্সট্রা রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করবে, কিছু মেমব্রেন এনজাইমকে অ্যাক্টিভেট করবে, কিছু মেমব্রেন এনজাইমকে অ্যাক্টিভেট করবে। যেমন একটা এনজাইমের নাম হচ্ছে আমার অ্যাডিনিলাইল সাইক্লেস, এটা হচ্ছে 2 নাম্বার যে মেমব্রেন এনজাইমকে অ্যাক্টিভেট করে। তো অ্যাডিনিলাইল সাইক্লেস কী করে, সাইক্লিক এমপি, তারপর হচ্ছে সাইক্লিক এমপি হচ্ছে সেলের মধ্যে থাকলে এরা পারসিস্টেন্ট প্রোটিন কাইনেজে বা হচ্ছে বিভিন্নভাবে প্রোটিনের ফসফোরাইলেশন করে সেলের একটা কনফরমেশনাল চেঞ্জ করে। তারপরে আরেকটা কাজ করতে পারে, এটা হচ্ছে ইন্টারসেলুলার এনজাইম অ্যাক্টিভেট করে। তো ইন্টারসেলুলার কিছু এনজাইম সিনথেসাইজ করতে পারে, অ্যাক্টিভেট করতে, যেটাও সেলের কিছু কনফরমেশনাল চেঞ্জ হয়। তারপরে আরেকটা কাজ সবার লাস্টে যেটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ জিন ট্রান্সক্রিপশন, অ্যাক্টিভেশন অফ জিন ট্রান্সক্রিপশন। তো অ্যাক্টিভেশন অফ জিন ট্রান্সক্রিপশন কি মানে হচ্ছে আমার হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হবে। তো নতুন নতুন প্রোটিন তৈরি হবে সেলের মধ্যে, আর প্রোটিন তৈরি করার কারণে এমন কিছু প্রোটিন তৈরি হলো যেটা পারসিস্টেন্ট চেঞ্জ করতেছে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তারপরে এখন হচ্ছে আমরা কেমিক্যাল সাবস্টেন্ট
অ্যাক্ট অ্যাজ নিউরোট্রান্সমিটার, এটা নিয়ে আলোচনা করব। তো মোর দ্যান 50 বেশি হচ্ছে আমার নিউরোট্রান্সমিটার আমরা এই পর্যন্ত আবিষ্কার করতে পারছি, যার মধ্যে দুই ধরনের নিউরোট্রান্সমিটার থাকে, যেটা হচ্ছে আমাদের স্মল মলিকিউল র্যাপিড অ্যাকশন নিউরোট্রান্সমিটার, আর হচ্ছে লার্জ মলিকিউল স্লো অ্যাকশন নিউরোট্রান্সমিটার। তো যে সকল নিউরোট্রান্সমিটার খুব ছোটো মলিকিউল, যেমন নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন, এগুলো খুব জাস্ট একটা অ্যামিন বা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডই নরএপিনেফ্রিন বা ডোপামিন। তো এখন এরা তো খুব স্মল মলিকিউল, এরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, র্যাপিড অ্যাকশনে কাজ করে। আমাদের বডির নর্মাল মুভমেন্ট বা হচ্ছে খুব র্যাপিড মুভমেন্ট বা হচ্ছে খুব র্যাপিড যে কাজগুলো করা থাকে, তার জন্য স্মল মলিকিউল র্যাপিড অ্যাকশন নিউরোট্রান্সমিটার কাজ করে থাকতে। আর লার্জ মলিকিউল স্লো অ্যাকশন নিউরোট্রান্সমিটারগুলো মেমোরি থিঙ্কিংয়ে কাজ করতে। এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে পেপটাইড সমূহ, যেমন হচ্ছে আমাদের যদি বলি গ্রোথ হরমোন, ইনসুলিন, এগুলো তো আমাদের হচ্ছে মানে হচ্ছে লার্জ পেপটাইড হিসেবে কাজ করে। তো এগুলো হচ্ছে কাজ করতে পারে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো তারপরে হচ্ছে কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স লাইক NO বা নাইট্রাস অক্সাইড বা হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, এরা হচ্ছে নিউরোট্রান্সমিটার মডিউলেটর হিসেবে কাজ করতে পারে। ট্রান্সমিটার মডিউলেটর মানে হচ্ছে এরা নিউরোট্রান্সমিটারকে বা হচ্ছে পোস্টসিনাপটিক নিউরনকে আমাদের হচ্ছে মানে হচ্ছে উদ্দীপনা বাড়াইতে পারে বা কমাইতে পারে, মডিউলেশন করে আর কি, সিগন্যাল মডিউলেশন করে, সিগন্যালের ইন্টেন্সিটি বাড়াইতে বা কমাতে পারে। তো এখন এই নিউরোট্রান্সমিটারগুলো কীভাবে কাজ করে, কোনটার উদাহরণ কি, এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।